আমি ম্যাডামকে দেখে সাথে সাথে আমার হাত থেকে সিগারেটটা ফেলে দিই। আনিশা ম্যাডাম নীল একটা শাড়ি পরছে, মাথায় সাদা রঙের মতো একটা হিজাব পরে আছে, হালকা একটু মেকআপ করছে। সব মিলায়া ম্যাডামকে সেই আগের মতো লাগতেছে। অনেক বছর আগে ম্যাডাম একবার আমার সাথে নদীর পাড়ে ঘুরতে গেছিল। আমার মনে আছে পহেলা বৈশাখের দিন ঘুরতে গেছিল। সেই দিন ম্যাডামের শ্বাসটা অন্যরকম হলেও আজকে ম্যাডামকে সেই দিনের মতো লাগতেছে। আমি ম্যাডামরে বলি, আপনি এইখানে? ম্যাডাম আমার কাছে আস্তে আস্তে বলে, কেন এইখানে আসা যাবে না? আমি একটু হাইসা বলি, না সেইটা না, আপনি যে এখানে আসবেন এইটা আমি আশা করি নাই। ম্যাডাম আকাশের দিকে তাকায়া বলে, তা ছাদে একা একা কি করতেছ? আমি একটা দীর্ঘশ্বাস নিয়ে বলি, ওই যে ওপরওয়ালা দেখতেছেন, তিনি আমার সব কিছু কায়রা নিছে, মা বাবা আপনা। আমার পুরো কথা শেষ করার আগেই আমি থাইমা যাই। ম্যাডাম আমার দিকে তাকায়া বলে, কি মা বাবার পর কি বলতে চাইছিলা বলো? আর কাকে কায়রা নিছে? আমি বলি, আরে আমার কথা বাদ দেন তো, আপনার কি অবস্থা? আপনার মেয়ে আপনার সাথে আসে নাই? তারে দেখতেছি না যে, একাই আসছেন নাকি? ম্যাডাম বলে, আমার মেয়ে মানে তুমি কার কথা বলতিছ? আমি তো আর বিয়েই করি নাই, আমার মেয়ে আসবে কোথা থেকে? আমি ম্যাডামকে ভুরু কুচকিয়ে বলি, বিয়ে করেন নাই মানে? আপনি তো আমার থেকে ডিভোর্স নিছিলেন আপনার প্রেমিকাকে বিয়ে করার জন্য। নিছিলাম তো, কিন্তু সে যে একটা প্রতারক তখন তো সেটা জানতাম না। পরে যখন জানতে পারি সে আমারে ভালোবাসে নাই, আমার থেকে টাকা পয়সা হাতাইতে চাইছিল, তখন আমি তার সাথে সব সম্পর্ক শেষ করে দিই। এগুলা শুই না আমি বলি, আজকে যে আপনার কোলে একটা মেয়েকে দেখছি, ওইটা কার মেয়ে? ম্যাডাম বলে, আরে ওইটা তো আনিকার মেয়ে। তুমি এইখান থেকে চলে যাওয়ার পরেই সে যার সাথে রিলেশন করতো আব্বু আম্মু তার সাথে বিয়ে দিয়ে দেয়। তখন আমি বলি, তো আপনি আর বিয়ে করেন নাই? ম্যাডাম তখন বলে, ওই ঘটনার পর থেকে আমার ছেলেদের ওপর ভরসায় উঠে গেছে। আমি ম্যাডামরে বলি, সব ছেলেরা এক না, কিছু কিছু ছেলে আছে যারা একটা মেয়েকে তার সবটুকু দিয়া ভালোবাসে, তাকে সব সময় আগলে রাখতে চায়, কোনো কিছুর বিনিময়ে সে তাকে কখনো হারাতে চায় না। ম্যাডাম তখন আমাকে অবাক করে দিয়ে বলে, তো তুমি আমাকে ছেড়ে দিছিলা কেন? ম্যাডামের কথা শুনে আমি কি বলবো বুঝতেছিলাম না। আমি একটু মুচকি হাইসা ম্যাডামরে বলি, আরে আমি ওই সব ছেলের কথা বলতেছি যারা কাউকে ভালোবাসে, আমি তো আপনারে ভালোবাসি নাই। ম্যাডাম তখন একেবারে আমার সামনে আইসা বলে, এই কথাটা আমার চোখের দিকে তাকায়া বলো তো। আমি ম্যাডামরে বলি, এত বছর পর আপনি এসব কি বলতেছেন? চলেন আমরা বাইরে যাই, মানুষজন যদি দেখে আপনি আমার বাড়িতে আসছেন তখন তারা অনেক খারাপ কিছু বলতে পারে। ম্যাডাম বলে, তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও, তুমি কেন বলো নাই তুমি আমারে ভালোবাসো? কেন আমারে ডিভোর্স দিছিলা? আমি বলি, আরে বাদ দেন না এসব, চলেন আপনার বাসায় আগায় দিয়ে আসি। ম্যাডাম এবার আমার কলার ধইরা বলে, তোরে বলতে বলতেছি না, বল কেন আমারে আটকাস নাই সেদিন? আমি তখন এক ঝাটকায় আমার কলারটা ছাড়াইয়া বলি, আরে কেমনে বলতাম আপনারে? আপনি কখনো বোঝার চেষ্টা করছেন? একটা ছেলে যে কিনা তার বাবা মার কথা শুনতো না, সেই ছেলে আপনার এক কথায় সব কিছু করত। আপনি ডানে যাইতে বললে ডানে যাইতো, বায়ে যাইতে বললে বায়ে যাইতো। কত কি করে বোঝানোর ট্রাই করছি যে আমি আপনারে ভালোবাসি, আপনি বোঝেন নাই। শেষে যখন নিজেই ঠিক করি যে আমি আপনাকে বলবো আমি আপনাকে ভালোবাসি, ঠিক তখনই আপনি বললেন যে আপনার প্রেমিকা আছে, আপনি তাকে বিয়ে করতে চান, আমার থেকে ডিভোর্স চান। আমি আর কেমনে আপনারে বলতাম যে আমি আপনারে ভালোবাসি? আমি শুধু আপনারে হাসি খুশি দেখতে চাইছিলাম, ওই জন্য আমি রাজি হয়ে যাই। আর এখন যে বলতেছেন আপনারে আটকাই নাই কেন,
আপনারে আটকাইলে আপনি তখন আমার কথা শুনতেন? শুনতেন না, কারণ তখন আপনি আপনার প্রেমিকার প্রেমে অন্ধ ছিলেন। আমার কথাগুলো শুনে আনিশা ম্যাডামের চোখ থেকে পানি পড়তে শুরু করে। আমারও চোখ দুইটা ঝাপসা হয়ে আসছিল। আমি নিজেকে সামলায়া আনিশা ম্যাডামরে বলি, এখন চলেন আপনারে বাসায় আগাই দিয়ে আসি। আমার কথা শোনার সাথে সাথে আনিশা ম্যাডাম একাই ছাদ থেকে চলে যায়। তার চলে যাওয়া দেখে আমি মনে মনে বলি, আমার কথা শুনে কি আনিশা ম্যাডাম কষ্ট পাইছে? এসব ভাবতে ভাবতে আমি আরো একটা সিগারেট ধরাই। আমায় যখন সবাই ছাইরা চইলা যায়, এই তখন আমার সাথে সাথ দিছিল, আমার একাকিত্বের সঙ্গী হয়েছিল। এইভাবে করে 2টা দিন কাইটা যায়। এই 2 দিনে বন্ধুদের সাথে আড্ডা, ঘোরাফেরা সবকিছুই হয়েছে। অন্য দিনের মতো আজকেও আমি আড্ডা দিয়ে সন্ধ্যার পর বাসায় ফিরি। বাসায় আইসা দেখি আনিশা ম্যাডামের আব্বু আম্মু আমার সেই চাচার সাথে বসে বসে গল্প করতেছে। তাদের 2জনকে দেখা আমি তাদের একটা সালাম দিই। তারা আমার সালামের উত্তর দেয়। আমার চাচা বলে, বাবা তুই এতক্ষণে আসলি? এনারা কতক্ষণ ধরে তোর জন্য ওয়েট করতেছে। তোকে ফোন দিছিলাম, তোর ফোনটাও বন্ধ। আমি বলি, আমার চার্জ তো শেষ হয়ে গেছিল। আমি গিয়া সবাই বইসা আনিশার আব্বু আম্মুকে বলি, দুঃখিত আঙ্কেল আপনাদের এতক্ষণ ধরে বসায় রাখার জন্য। আঙ্কেল বলে, আরে কিসের দুঃখিত, আমরা তো তোমার চাচার সাথে ভালোই গল্প করতেছিলাম। তা বাবা, তোমার কাছে আমরা একটা দরকারের জন্য আসছিলাম। আমি বলি, জি আঙ্কেল বলেন কি দরকার। আঙ্কেল তখন সোফা থেকে উঠে এসে আমার পাশে বসে, আমার হাত 2টা ধইরা বলে, বাবা তোমার কাছে আমি কিছু চাইবো, দয়া করে আমাকে ফিরাই দিও না। আমি আঙ্কেলের কাছ থেকে আমার হাত 2টা ছাড়াই নিয়ে বলি, আরে আঙ্কেল কি করতেছেন? আপনি আমার বাবার মতো, বলেন আপনি কি চান, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনার চাওয়া পূরণ করার জন্য। এটা শুনে আঙ্কেল তখন বলে, বাবা আমরা চাই তুমি আমার বড় মেয়ে আনিশারে আবার বিয়ে করো। আমি জানি এটা তোমাকে বলা ঠিক হইতেছে না, কিন্তু বাবা কি করব বলো? আমার মেয়ে 4 বছর পর আমার কাছে কিছু চাইছে। এই 4 বছরে সে আমার কাছে কিচ্ছু চাই নাই। সব সময় একা একা থাকতো, ঠিক মতো খাওয়া দাওয়া করতো না, কারোর সাথে তেমন একটা কথা বলতো না, কেমন যেন একটা হয়ে গেছিল। কিন্তু এত বছর পর আজ আমারে বলছে যে ও তোমারে বিয়ে করতে চাই। প্লিজ বাবা তুমি আমাকে ফিরাই দিও না। আঙ্কেলের কথাগুলো শুনে আমার ভেতরটা যেন কেমন করতেছিল। আমি কিছু বলতেছি না দেখে আন্টি আমার কাছে আইসা বলে, বাবা তুমি প্লিজ আমাদের ফিরাই দিও না, আমার মেয়েটা তোমার অনেক ভালোবাসে। হ্যাঁ মানতেছি সে একটা ভুল করছে, তার জন্য তো সে অনেক বড় শাস্তিও পাইছে, তাই না? তুমি দয়া করে বিয়েটাই রাজি হয়ে যাও। আমি আমার চাচার দিকে তাকাই, আমার চাচাও ইশারা করে বলে রাজি হয়ে যাও। আমার ভেতরের সত্তাও আমারে বলতেছে ফয়সাল রাজি হয়ে যা। আমি রাজি হয়ে যাই। তারপরের দিনে কাজী ডাইকা আমাদের আবারও বিয়ে পড়ানো হয়। আমার বন্ধুরা আবারও আমার বাসর রাতের ব্যবস্থা করে। আজ কেন জানি আমার বাবা মার কথা খুব মনে পড়তেছে। তারা থাকলে আজকে অনেক খুশি হইতো। এসব ভাবতেছি তখনই আমার হারামি বন্ধুগুলো আইসা আমারে বলে, বেটা তোর তো কপাল আছে বলতে হবে, এক বইয়ের সাথে 2বার বাসর করবি। আগের বারের থেকে এইবার বিড়ালটা একটু আস্তে মারস। আমি বলি, হালার পোহালা চুপ করবি। ওই দিন রাতে ও আমারে টাচও করতে দেয় নাই, আমারে নিচে ঘুমাই নিছিল। আমার বন্ধুগুলা আমার কথা শুনে অবাক হয়ে বলে, তার মানে ভাবির সাথে এর আগে তোর কোনো ম্যাচ হয় নাই? আমি জানি এখন ওরা আমার মাথা খারাপ করে ফেলবে, তাই ওদের কিছু না বলে আমি আমার বাসর ঘরে ঢুকে পড়ি। রুমের দরজা লক করে আমি পেছনে ঘুরতে যাব,
ঠিক তখনই দেখি আনিশা ম্যাডাম আইসা আমারে সালাম করে। সালাম কইরা আবারও গিয়া খাটের ওপর ঘোমটা দিয়া বইসা পড়ে। আমি আমার পা টিপে টিপে খাটের কাছে গিয়ে দাঁড়াই। এখন আমার কি করা উচিত কিছুই বুঝতেছি না। এইভাবে করে প্রায় অনেকক্ষণ দাঁড়াই থাকি। এটা দেখে আনিশা ম্যাডাম ওর ঘোমটাটা তুইলা আমার দিকে রাগি লুকে তাকায়া বলে, ওই হারামজাদা দাঁড়ায় আসস কেন? জানোস না বাসরাতে বউ ঘোমটা দিয়ে বসে থাকলে তার ঘোমটা সরাইতে হয়? এই যে আমি আবারও ঘোমটা দিতেছি, তুই ঘোমটা সরা। তার এমন ভাবে তুই টুকারি করা দেখে আবারও ভয় পাইয়া যায়। আমি গিয়া আস্তে করে বিছানায় বসি। তারপর আস্তে আস্তে তার ঘোমটাটা সরাই ফেলি। আনিশা ম্যাডাম লজ্জা লজ্জা ভাব নিয়ে নিচের দিকে তাকাই থাকে। আমি তার মুখ দেখে বলি, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে আপনারে। ম্যাডাম বলে, চল এখন আমরা 2 রাকাত সালাত আদায় করি। এরপর আমরা দুইজনে আল্লাহর দরবারে 2 রাকাত সালাত আদায় করি। তারপর বিছানা থেকে একটা বালিশ নিয়ে ফ্লোরে জায়গা করতেছি ঘুমানোর জন্য। এটা দেখে ম্যাডাম রাইগা বলে, ফয়সাল্লাহ তোরে কিন্তু এইবার আমি মাইরা ফেলাবো। আমি বলি, কেন, কি করলাম আমি? ম্যাডাম বলে, তুই নিচে বিছানা ঠিক করতেছস কেন? আমি বলি, কেন, ঘুমানোর জন্য। ম্যাডাম আমার কলার ধইরা আমার বিছানায় নিয়ে আইসা ফেইলা দেয়। আমি নিচে, সে আমার ওপরে। তোরে বলছি আমি নিচে ঘুমাইতে। আর হারামজাদা আজকে আমাদের বাসরাত, আজকে কিসের ঘুম? আমি সোজাভাবে বলি, তো কি করব? ম্যাডাম একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে বলে, আমি জানি না, কিন্তু আজ থেকে তুই আমার স্বামী। আমার সব কিছু আজ থেকে তোর হাতে তুলে দিলাম। এটা শুনে আমি ম্যাডামকে বলি, তাহলে আপনাকে আমি জড়াই ধরতে পারবো? ম্যাডাম আবারও রাইগা বলে, হারামজাদা তুই কি বোঝস না কিছু, এখনো ছোট আসস? আমি বলি, আমি সত্যি কিছু বুঝতেছি না। ম্যাডাম বলে, দাঁড়া তোরে বোঝাইতেছি। এটা বলে ম্যাডাম রুমের লাইটটা অফ করে দেয়। তারপর আমরা দুইজনে অজানা এক সুখের সাগরে ডুব দিই। আস্তে আস্তে আমরা সাগরের অনেক গভীরে চলে যাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সবসময় সুখে শান্তিতে থাকি। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গল্পটা আমি এইখানেই শেষ করতেছি। আশা করি গল্পটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে। আর যদি খারাপ লাগে তাহলে কোন বিষয়গুলো খারাপ লাগছে সেগুলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরপরে কেমন ধরনের গল্প নিয়ে আসবো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেন। কেমনে করবেন, কিভাবে করবেন কিচ্ছু জানি না, কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হওয়া চাই।